দেখুন, নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা। 70-এর নির্বাচনে আমি নির্বাচন পরিচালনা কমিটির ছাত্র প্রতিনিধি ছিলাম। পাকিস্তান নির্বাচন কমিশনের যে পূর্ব পাকিস্তান শাখা ছিল ওটাতে আমরা গেছি বলে মনে হয় না। খুব জরুরি প্রয়োজনে, টুকটাক প্রয়োজনে এর নিচে একটা কার্যালয়, ঢাকা কার্যালয়, ওইটাতেই যোগাযোগ ছিল। নির্বাচন কমিশন কোনোদিন রাজনৈতিক ভূমিকা পালন করে নাই। গত কমিশনের সময় সব কমিশন রাজনৈতিক ভূমিকা পালন করেছে এবং জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটা শুরু হয় 2008 সনে 1/11 সরকারের সময়, যখন বিএনপির সাথে বা দেশনেত্রী খালেদা জিয়ার সাথে তৎকালীন সরকারের আপোষ হল না, তিনি তাদের শপথ অনুষ্ঠানে যান নাই, বিএনপিরও কেউ যায় নাই। তার তবে যে দ্বন্দ্ব, ওটা না মানার এটার পরিপ্রেক্ষিতে দুই নেত্রী জেলে গেলেন। আমাদের নেত্রী দেশ ছাড়লেন না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দেশ ছাড়ার জন্য চাপ ছিল, তিনি যান নাই। পরবর্তী উনি গেলেন এবং এক পর্যায়ে তারই আদরের সন্তান তারেক জিয়া এবং কোকুকে নির্যাতন করলেন। এই সমস্ত পার্সপেক্টিভে পরে যখন আশ্বাস প্রস্তাব উঠছিল, আমাদের নেত্রী তা মানেন নাই, বিএনপি তা মানে নাই। এরপরে নির্বাচনে যাওয়ার প্রশ্নে মুক্তি হলো, ওনাদেরকে মুক্তি দিলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নির্বাচন কমিশন গঠিত হওয়ার সময় এখন ব্রিগেডিয়ার শওকত নামে একজন ভদ্রলোককে ওখানে সদস্য করা হলো। আর ওখানে আরেকজন ডেপুটি সেক্রেটারি ছিলেন রফিক। এরা মিলে তখন 30টা আসন চিহ্নিত করলো, যে এই আসনগুলো কোনো অবস্থাতে আওয়ামী লীগকে জিতানো যাবে না, বিএনপি জিতে যাবে। তখন এই 30টা আসন মধ্যে আমারটা কুমিল্লা অন্যতম। যেইটা একটা আসন থাকার কারণে, দীর্ঘদিন আসন থাকার কারণে, 1986 সন থেকে আসন থাকার কারণে সরকার এটাকে একটা উপজেলা বানালো প্রশাসনিক কেন্দ্র হিসেবে। তার পরের নির্বাচনে সেই আসনটাকে প্রথমে 2 ভাগ করলো। আমরা আপত্তি করলাম, এটা 3 ভাগ করলো। এইটা কোনো নজির নেই। এর সাথে আরো 30টা আসনকে দিল, 29টা আসনকে যেগুলা এরকমই অবস্থা করলো। সেটা ছিল একটি কমিশন ষড়যন্ত্র, জাতির বিরুদ্ধে, ভোটারদের বিরুদ্ধে। তখন এটা নিয়ে, তখন নেত্রীর নির্দেশে আমি ঐক্য সংগতি গঠন করি এবং এটা নিয়ে আন্দোলন শুরু করি। পরের বার 3 ভাগে 2 ভাগ করলো। 1 ভাগ দিল নাঙ্গলকোটের সাথে, 1 ভাগ দিল কুমিল্লার সাথে। তখন আবার 180টা আসনের পরিবর্তন করে। প্রত্যেকবার আমরা হিয়ারিং গিয়েছি, তারা বলছে করবে, কিন্তু বিশেষ টেলিফোন করে নেই। এবার নতুন কমিশন হয়েছে, আওয়ামী লীগ এখন ক্ষমতা নাই। আমরা এখন কুমিল্লা 9 আসন যা ছিল সেটা জনগণের প্রাণের দাবি। প্রত্যেকটি ব্যক্তি, কে কোন দল এটা চায়, তাদের মনে পড়ে এই 9 আসন পুনরুদ্ধার এবং দেশের আসন ব্যবস্থা 1986 সনে যে অবস্থা হয়েছিল, সেই অবস্থা 5টি নির্বাচন হয়েছে। সব দল নির্বাচন, কালাম মহদ্দার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে, লোটাস কামাল নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে, আমি জাতীয় পার্টি থেকে, আমি বিএনপি থেকে। এই আসনটি ওই অবস্থা ফিরে দেয়, যেটা এখন একটি উপজেলা। জন্য এই আন্দোলন, জনগণের দাবি, এবং আমরা বিগত 15 বছর এটা থেকে এই কারণে বঞ্চিত হয়েছি, কোনো উন্নয়নের ভাগিদার হয়নি। এই সমস্ত কারণে আমরা ন্যায়ত মনে করি এই নির্বাচনের এলাকা সহ অন্যান্য এলাকাগুলা 1986 সনে যে ভিত্তিতে করা হয়েছিল, 2001 পর্যন্ত যেভাবে ছিল সেই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। সেই কারণে জনগণের দাবি
কমিশনকে অবহিত করার জন্য জনগণকে সম্পৃক্ত করে কালকে আমার লং মার্চ ছিল কুমিল্লা শহরের নির্বাচন অভিমুখে, তাদের কাছে আমরা স্মারকলিপি দিয়ে এসেছি। এটা আপনার এই নাঙ্গলকোটের বক্সগঞ্জ থেকে শুরু করে এই পর্যন্ত আসেন নাকি? নাঙ্গলকোটের শেষ সীমানা নোয়াখালী সীমানা পর্যন্ত, এই দিক দিয়ে টমসম ব্রিজ পর্যন্ত। এই অবস্থায় টমসম ব্রিজ পর্যন্ত মানে কি, এটা তো এখন 9টা ওয়ার্ড না চলে গেল ওইদিকে, আর 17 চলে আসছে। 9টা ওয়ার্ড তো আমাদের 17 চলে গেছে। যখন 2008 সালে ভাগ করে, হ্যাঁ, তখন টমসম ব্রিজ ছিল এর সাথে, হ্যাঁ ছিল, এখন নাই। গতবার এটা আরেকটি কৌশল করলো, তখন গতবার নাঙ্গলকোট যুক্ত হলো, এটাকে বাদ দিল। কি কারণে? আমার 9 ওয়ার্ড, আমার বাড়ি এখানে, যাতে আমি নির্বাচন করতে অসুবিধা হয়, অন্য কোনো কারণ নাই। এবং আমরা 9 ওয়ার্ড কুমিল্লা শহরের সাথে স্বীকার করি না, এটা কোনো সময় ছিল না, পাকিস্তান আমলেও ছিল না। সেই জন্য আমরা বলছি টমসম ব্রিজ থেকে শুরু করে কুমিল্লার 9 আসন দিতে হবে। এবং কুমিল্লার যে 12টি আসন ছিল, যেটা একটা আসন জনসংখ্যা, হ্যাঁ জনসংখ্যার অজুহাতে কমাই দিল। আমরা পরিষ্কার করে বলেছি জনসংখ্যা নির্বাচন কমিশনের ব্যাপার নয়, নির্বাচন কমিশনের বিষয়বস্তু হলো ভোটার তালিকা করা, ভোটার নিবন্ধিত করা, ভোটাররা যাতে ভোট দিতে পারে এই ব্যবস্থা করা, প্রার্থী চূড়ান্তকরণ এবং ভোটের নিরপেক্ষ নির্বাচন, নির্বিঘ্ন ভোট নির্বাচন এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করা। এইটা হলো নির্বাচন কমিশনের কাজ। জনসংখ্যা কোথায় বাড়লো কোথায় কমলো, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। যেমন ঢাকা শহরে জনগণ অনেক বেশি, সবচেয়ে বেশি জনগণ ঢাকা, কিন্তু ভোটের দিনে ঢাকা শহর অর্ধেক হয়ে যায়। কেন? সব ব্যাপার এই বুঝটা বুঝবে না কমিশন, তা নয়। এটা ষড়যন্ত্রবিদ্যা তত্ত্বকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছে। সেই জন্য আমি কালকে প্রস্তাব করেছি, আর অনেকে আজকে প্রস্তুত মামলা করার জন্য। ওই কমিশনের 3 জন সদস্য, একজন হলো অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সোহাগ, আরেকজন হলো ওটার ডেপুটি সেক্রেটারি আছে রফিক, এবং বিচারপতি সাবেক জেলা জাজ রুহুল হোসেন, তিনিও মেম্বার ছিল। এই 3 জন মিলে এই কাজটি ইয়ার পক্ষে করেছে। শুধু তাই নয়, আমাকে যাওয়ার কথা ছিল, আমি যাইনি যে আমি একজন প্রার্থী, কমিশনের কাছে যে আমি কোনো অধিকারে বলবো আসুন এইভাবে করে দেন। আমার দলের থেকে গিয়েছিল, তখন তাদেরকে অপমান পর্যন্ত করেছে এই সার্কিট হাউসে। সুতরাং এগুলোর জন্য মামলা প্রস্তুত হচ্ছে। আপনি কি মনে করেন যে মনিরুল হক চৌধুরীকে ঠেকানোর জন্যই এই নির্বাচনী এলাকাটা এত বৃহৎ আকারের আপনার করা হয়েছে? 100 ভাগ। এবং আমি তোমায় বলেছি, কুমিল্লাতে কোনো রাজনীতি নেই, মনিরুল হক চৌধুরী ঠেকা জনগণের মধ্যে নয়, এটা হলো নেতাদের মধ্যে। একবার গেছে বরুণের লোকে, আবার গেছে লাঙ্গলের লোকে। আচ্ছা, আপনি একটা সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন, যেটা এখনো অব্যাহত আছে, কুমিল্লা বাঁচাও আন্দোলন। এই কুমিল্লা বাঁচাও আন্দোলনে আপনার এই ভূমিকার মূল কারণটা কি? তোমাকে একটা কথা বলবো, সেটা হলো কুমিল্লার ছেলে হিসাবে স্বাধীনতার পরে এবং আগে মুক্তি পর্যন্ত কুমিল্লার বাসী মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলনে কুমিল্লাবাসী অগ্রণী ভূমিকা পালন করেছে। স্বাধীনতার পরে আঘাত হয়েছে, অপথ হয়েছে, এটাই স্বাভাবিক। কুমিল্লার কি হয়েছে প্রশ্ন করতেছি। কুমিল্লা শহরের বয়স হলো 17 বর্গ কিলোমিটার, 170 বছর এখন বয়স। 170 বছরে একটি গ্রাম কুমিল্লা শহরে যুক্ত হয়নি নতুন। কুমিল্লা শহরে পয়ঃ এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। কুমিল্লা শহরের পানি এবং বৃষ্টির পানি যেটুক যাওয়ার কোনো পথ নাই। আগে গুমতির যখন আইল ছিল না 68 পর্যন্ত,
তখন গুমতি থেকে যে 3টা খাল শাখা খাল গেছে, একটা হলো আমরা বলি এয়ারপোর্ট খাল, যেটা জগন্নাথ বাড়ি থেকে আসছে, আর একটা হলো কাটাখালি খাল, যেটা ডিসি সাহেবের বাসা বাংলা দিয়া বিজুপুর দিয়ে যে একই জায়গায় গঙ্গাজুড়িতে মিলছে, আর একটা হলো টমসন বিচ খাল, যেটা সত্যি গুমতি থেকে তেলিকোনার আগে দিয়া নবাববাড়ি সমনি দিয়া তারপরে এই মনোহরপুর হইয়া টমসন বিচ খাল হইয়া এদিকে আসছে। এই 3টা খালি ঘুরে যাই আলটিমেটলি গঙ্গাজুড়িতে মিলছে, যেটা বিজুপুর রেল গেটের পারিয়া ইয়েতে বলে জেলখানা বাড়ি। এই খালগুলাতে তখন গুমতি স্রোত ছিল, এই স্রোতের সাথে ময়লা মার্জমা সব চলে যেত, স্রোত ছিল, চলে যেত নদীতে, ডাকাতি হয়ে যাবেন না। কালে ক্রমে এগুলো সিল্টেড হয়েছে, এর অনেক অংশ শহরে দখল হয়ে গেছে। সবচেয়ে খারাপ হলো এরশাদের সময় 82-80 দশকে 30 কোটি টাকা সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছিল। এটার নাম ছিল মাঝারি শহর প্রকল্প। ওই মাঝারি শহর প্রকল্প পরবর্তী গজবি শহর প্রকল্প হয়ে গেল। ওই 30 কোটি খাল বড় করার চেয়ে খাল ছোট হয়েছে। অনেক মহারথীর এর সাথে জড়িত। তখন পৌরসভা এই কাজটা নিয়ন্ত্রণ করেছে। এর পরবর্তী পর্যায়ে এই দিকে কেউ কি নজর দিচ্ছে? এরপরে যেহেতু পৌরসভা সীমানা বাড়ায় না, কামাল মরুম কামাল চন্দ্র সাহেব একবার সীমানা বাড়ানোর উদ্যোগ নিল, 2টা গ্রাম, শাকতলা আর সাপুর। আমি বললাম যে এখন নৌকারায়ণ হয়ে গেছে, পদুয়ার বাজার পর্যন্ত নৌকারায়ণ হয়ে গেছে, আপনি এক কাজ করেন, নিলে এই পর্যন্ত। উনি বললেন না, এত বড় করা যাবে না। তো ওনার প্রস্তাব গেল, আমি সেটা বিরোধিতা করলাম, এবং পরবর্তী পর্যায়ে আমি প্রস্তাব দিলাম দক্ষিণ পৌরসভা এটা 35 বর্গ কিলোমিটার দেবে। এই 35 কিলোমিটার পৌরসভার 3 বছর মধ্যে এসিডি মর্যাদা লাভ করে 10 কোটি টাকা রেভিনিউ হয়ে গেল। 10 কোটি টাকা রেভিনিউ এই 35 বর্গ কিলোমিটার, আর কুমিল্লা আদি কুমিল্লার 17 বর্গ কিলোমিটার 52 কিলোমিটার। আগের যে ওয়ার্ডগুলা ছিল 2টা পৌরসভা এক হয়েছে, এইটা কুমিল্লা মহানগর নাম দিছে। মহানগরের কোনো অবকাঠামো গড়ে ওঠে নেই। মহানগর এখনো পর্যন্ত আমরা রেভিনিউ দেই, খাজনা দেই সদর দক্ষিণে, কেউ খাজনা দেয় আদর্শ সদরে, সমাজসেবার সাহায্য নেই সদর দক্ষিণ থেকে, ওরা নেয় ইয়ে থেকে। অর্থাৎ কোনো কাঠামো এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। যাক ম্যান হয়েছে, হওয়ার পরে কি হয়েছে কুমিল্লা এখনকে জহর, আমি আপনাদের অল আর আছেন সাংবাদিক, আমি একটা গাড়ি দিই আপনাদেরকে। আমাদের পরেও পৌরসভা হয়েছে, ময়মনসিংহ হয়েছে সিটি কর্পোরেশন, আমি গাড়ি দিয়ে আপনারা একটু দেখে আসেন, আমি টেলিম করে ব্যবস্থা করবো, ওরা থাকা খাওয়ারও ব্যবস্থা করবে, আপনার গোয়েন দেখে আসেন। আমার কাছে কাউন্সিলর সাহেব একবার আসছিল অনেকে 20 বছর, আমি তাদেরকে তখনও বলেছিলাম, তখন সাক্ষ্য মেয়র, আমি বলছিলাম আপনারা যান গোয়েন দেখে আসেন কি হয়েছে। মহিউদ্দিন চিটগাঙ্গের মেয়র হওয়ার পরে গোয়েন সি মেয়র আজকে পর্যন্ত যে দলের হোক কোথায় গেছে চিটং, গোয়েন সি রংপুর, জন্টু এখানে ছিল দীর্ঘদিন ধরে, উনি একজন শ্রমিক নেতা ছিল। গোয়েন সি হোয়াট ইজ যাবেন রংপুর, ময়মনসিং সেদিন হয়েছে, গোয়েন সি হোয়াট ইজ ইন ময়মনসিং, গোট হচ্ছে আজকে কুমিল্লা। কালকে পত্রিকা দেখলাম ঢাকা থেকে খুলনা যাইতে সময় লাগে 4 ঘন্টা, আর ব্রিটিশ আমল থেকে ঢাকা থেকে কুমিল্লা আসতে লাগে 5 ঘন্টা। আমি একা যুদ্ধ করছি মধ্যে দিয়ে হৃদয়, কিছুদিন আওয়াজ চলছিল, হ্যাঁ ঢাকা কুমিল্লা রেল লাইন, আমরা ধান খেতে গিয়ে রেল লাইন হচ্ছে, অপ্রয়োজনীয় রেল লাইন হচ্ছে, ট্রেন চলে না ট্রেন লাইন হয়েছে। ঢাকা কুমিল্লা রেল লাইনের প্রস্তাব যাওয়ার পর যতবার গেছে ততবার করেছে, তার আগে তো প্রস্তাবে যায় নাই। আমি মুজিবের বাসায় 4 বার গেছি, জিজ্ঞেস করে মুজিব জীবিত আছে কোথায় আছে জানি না, 4 বার গেছি। আমার মুজিব আমার ছোট ভাই ঘুমিয়েছে। এই কাজটা করে তো রেলমন্ত্রী হওয়ার পরে আমি পরে রেলমন্ত্রীর কাছে যাইয়া সুজন তার কাছে যা প্রস্তাবটা পাঠিয়েছিলাম, এইটাই 11 দফার দাবি, ঢাকা কুমিল্লা রেল লাইন চাই। সবচেয়ে জঘন্যতম কাজ হতো 2000 ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক পৃথিবীর ব্যস্ততম মহাসড়ক, এটা ভূগোলের কথা, আমার কথা না। আর এটা যে দিক দিয়ে ক্রস করছে, এটা পৃথিবীর পপুলেশন ডেন্সিটি, কুমিল্লার এই অংশ, আমাদের এলাকাটা এই ক্যান্টনমেন্ট পারিয়া বা চান্দিনার পর থেকে 14 গ্রাম পর্যন্ত, এই এলাকার পপুলেশন ডেন্সিটি হাইয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড।
ঘনবসতি, এই ঘনবসতির পূর্ণ দিয়ে এত গুরুত্বপূর্ণ রাস্তা, ইকোনমিক লাইফলাইন অফ বাংলাদেশ, রাজধানী টু ফোর্থ সিটি, এই রাস্তাটি 1988 সনের বন্যার আগ পর্যন্ত একটি লোকে কোনো হাত দেয়নি স্বাধীনতার পর। 88 সালে বন্যা হওয়ার পর এরশাদের সময় এটা উঁচু হয়েছে। তারপর 2001 সালে আমি বিএনপি এমপি হওয়ার পর ম্যাডামকে বলে, সাইফুর রহমানকে টাকা ছিল না, জাপান ডেভ ক্যান্সেলেশন ফান্ডের টাকা দিয়ে লম্বা কাহিনী 750 কোটি টাকা 4 লেন রাস্তা শুরু হলো। সেই রাস্তার পরবর্তী পর্যায়ে বাস্তবায়ন হলো আওয়ামী লীগের সময় এসে 1/11 সরকারের সময় টেন্ডার হয়। আমি শুনেছি 8,000-9,000 কোটি টাকা খরচ হয়েছে। একটা ডিভাইডার নাই, একটা আন্ডারপাস নাই, একটা ওভারপাস নাই। এটা গণবসতি এলাকা। এমনকি আমাদের পৌরসভা সিটি কর্পোরেশন মধ্যে দিয়ে বিরতি থেকে সুয়াগাজী পর্যন্ত যে রাস্তাটা গেছে, এখানে 3টা থেকে 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ডের মধ্যে দিয়ে মহাসড়ক গেছে। মহাসড়কের এই পাশে হলো কারো জমি, এই পাশে বাড়ি, আবার এই পাশে কারো বাড়ি, এই পাশে কারো জমি। গোয়াল, কমলাপুর, লক্ষ্মীপুর সব দিকে কোটবাড়ি, সবটি জায়গায় জাগুরজলি। এখন এইটা একটা। 2 নম্বর, কোনো সার্ভিস লেন নেই, মানুষকে রাস্তা ক্রস করা তার কোনো পথ নাই। আমি একটা ফ্লাইওভার করেছিলাম। রফি, কথা বলো, আজকে সাক্ষাৎ নিতে আসছো, তোমার নামে একটা মামলা দেওয়া উচিত। তুমি স্পষ্টবাদী মানুষ, আমার জবাব দাও। আমি যখন ফ্লাইওভার অনুমোদন করাই, 4 লেন করাই, প্রথম কাছে ফ্লাইওভার রেল ওভারপাস বলো যে নামে, এখানে একটা রেল ওভারপাস দিয়ে রাস্তা হয়েছে। কারণ এইটা তখন আমি তো পুরো পরিকল্পনা চিন্তাও করিনি। আমি কুমিল্লা রনওয়েল আসতে হয় নিয়মিত, তখন এমপি হয়েছি, সপ্তাহে একবার আসতে হয় কমপক্ষে। আমি যদি এই দিক দিয়ে এসে দেখি যে একটা ট্রেন আসতেছে, একটা ট্রেন যেতে 30 মিনিট 40 মিনিট পদ্মের বাজার দাঁড়িয়ে, হাইওয়ের মধ্যে বিরাট লাইন জমে যায়। তখন এখানে রেল ওভারপাস করলাম। রেল ওভারপাসটা বেলতলি থেকে শুরু হয়ে নূরজাহান পারিয়ে নামার কথা। কাজ যখন শুরু হলো, নূরজাহানের মালিক হোটেলের যারা খাইছে ষড়যন্ত্র করে ড্রাইভারটা আগে নামিয়ে দিয়েছে। ইতিমধ্যে ঢাকা নোয়াখালী, কুমিল্লা নোয়াখালী যে রাস্তা আগে ছিল না, আগে ছিল কুমিল্লা থেকে লালমাই হয়ে চাঁদপুর রাস্তা, আর লালমাই থেকে নোয়াখালী পর্যন্ত কোনো ডাইরেক্ট কানেকশন ছিল না। 89-এ আমি যখন 89-এ মধুর সাহেব যখন মন্ত্রী, তখন ওনাকে দিয়া উনি উদ্যোগ নিলেন নোয়াখালী পর্যন্ত রাস্তা করার জন্য। সেই লোকাল রাস্তাটাকে সোনাইমুড়ি থেকে এই জায়গাটা ছিল নোয়াখালী সড়কের, আর এই দিক দিয়ে লালমাই মধ্যের জায়গাটা আমরা কোনোরকম লোকাল গভর্নমেন্ট দিয়ে চালু করলাম, যেটা পরবর্তী পর্যায়ে সড়ক বিভাগ গ্রহণ করলো, যেটা পরবর্তী 11 সরকারের সময় আমি একটা 4 লেন রাস্তা করালাম। এটার নামে হলো নোয়াখালী কুমিল্লা সড়ক। নোয়াখালী সড়কের মধ্যে পদুয়ার বাজার যে ব্যারিকেড দিয়ে রেখেছে, পৃথিবীর ইতিহাসে ষড়যন্ত্রমূলকভাবে এত বড় মরণ ফাঁদ আর কোথায় নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতন মরণ ফাঁদ পরিকল্পিত কোথাও নেই। এই সম্পর্কে তদন্তের কথা উঠলে সবাই অস্থির হয়ে পড়ে, কারণ এর ভাগ পায় নাই এই লোকের সংখ্যা কম। কালকে যে মানববন্ধন প্রথম স্মারকলিপি দিয়েছি এই পদের বাজারে, এটা নিয়ে কুমিল্লা 7টা, আমাদের কুমিল্লা জেলার 7টা উপজেলা, শানপুর জেলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং চিটাগংয়ের মানুষ প্রবেশের পথ একটা হলো পদুয়ার বাজার। কারণ হলো চক বাজার দিয়ে ঢুকে যান আজকে 10 বছর, ঠিক নেই? সত্য। তো চরটা একটা রাস্তা করাইছে অনুমোদন, কিন্তু চরটা পর্যন্ত গেলে একটা ছোট্ট গাড়ি ছাড়া আর অনেক করে ক্রস করে উপায় নেই। টমসন ব্রিজ একটা আন্ডারপাস ছিল, আমি করেছি কোনো বাজেট। আর শাসন কাছে রেল ওভারপাস। কোনোদিন দেখো, একটি কথা বলি, কথা বেড়ে যায়। কারো বয়স যদি 60 বছর আগে হিসেব করে থাকে, তার 16 বছর কাছে হইল ইয়েতে শাসন কাছে ঢুকতে 2 ঘন্টা, বেরোতে 2 ঘন্টা। একটা ট্রেন আসতেছে, রিক্সার মধ্যে বই রয়েছে, বসেছে, কোনোরকম পথ চলে যায়। এইটা শাসন কাছার চিত্র ছিল কিনা? সেখানে একটা শুধু রেল ওভারপাস করার কথা ছিল। এই কাগজগুলো আমি বাহার সাহেবকে বুঝিয়ে দিয়েছিলাম প্রথমবার এমপি হওয়ার পরে। প্রকল্পটা অনুমোদিত ছিল, টাকা বরাদ্দ ছিল 23 কোটি। শাসন কাছা টমটম ব্রিজ আন্ডারপাস, শাসন কাছা ওভারপাস ফ্লাইওভার করলো। এতগুলা এত লম্বা তো করার দোকান 230 কোটি না কত টাকা খরচ করছে। অত তো শাসন টমটম ব্রিজ আন্ডারপাস কাউটা আমি বুঝিয়ে দিচ্ছি প্রথম।
আজকে টমটম বিজের থেকে তৌফিক শাকতলা আশরাফপুর এই এলাকার ছেলেরা যারা জেল স্কুলে ফয়জুন্নেসা পড়ে ঢুকতে গেলে তাদের 10টা ক্লাস হলে 7টা 7:30 বাসা থেকে বেরোতে হয়। পরীক্ষার দিন তো উপায় থাকে না, কত এগুলো সহ্য করো। অর্থাৎ কুমিল্লার দক্ষিণের এই এলাকার লোকদের কুমিল্লা সিটিতে প্রবেশ পথ নাই। আমি নিজে আমলি করে তাজুল সাহেবকে তদবির করে এই প্রস্তাব সিটি কর্পোরেশন পাস করলাম। সিটি কর্পোরেশন অনেক কাজ হয়েছে, শুনছি এক রাতে 100 কোটি টাকার বিল ও মেনটেন্যান্স বিল দিছে বলে, কত সত্য আমি জানি না। কিন্তু কই একটা শাসন কাছে আন্ডারপাসের কথা তো কেউ বলে না, আমরা ঢুকতে পারি না। শর্তা দিয়ে যে আমরা ঢুকতে পারি না এত পারে না, শর্তা দিয়ে বেরোবে একটা রাস্তা করছে উপজেলা একদিকে, সিটি কর্পোরেশন একদিকে, উপজেলা থেকে আসতে পারে না, এখানে রাস্তা ক্রস করে প্রত্যেকটা দিন যাই দেখো কীভাবে মানুষের মৃত্যু ঘটে। গোটু শোয়ার কাছে কী অবস্থা ঘটে। কমলাপুর দিয়ে যে রাস্তাটা প্রবেশ হচ্ছে এই দিকের মানুষ সব উপজেলা যায়, সেই রাস্তাটাও ব্যারিকেড হয়ে গেছে, একটা লোকে কোনো কথা বলে না। একটা পরিকল্পিত প্রকল্পের অর্ধেক কাজ কমপ্লিট করে টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে, নাম সবাই জানে, একটি কথা কোনো ব্যক্তি বলে না। এই সমস্ত দাবি উত্থাপন করা ছাড়া আমাদের একটা বিমানবন্দর আছে, অনেক ধান খেতে বিমানবন্দর আছে, আমার বিমানবন্দরের সব জায়গা এটা মানুষের জায়গা। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিভাগকে শেখ হাসিনা দিয়েছে, তাকে ভিজিট হয়েছে, মানুষের যে অবশ্যই তো জায়গাগুলো আজ পর্যন্ত সেটেলমেন্ট হয় নাই, হইল। এখন এতবিধ সমস্যার মধ্যে এগুলা নিয়ে দাবি উত্থাপন করা ছাড়া একজন দায়িত্ববান নাগরিক হিসাবে আমার উপায় কি, সেটাই কুমিল্লা বাঁচাও মঞ্চ। আচ্ছা, আমি পরিষ্কার করে বলতে চাই, সরকারে যাওয়ার অপেক্ষায় নির্বাচনের অপেক্ষা আমি নেই। আওয়ামী লীগ যখন সরকারেও, তখন এইসব ব্যাপারে সীমিত আকারে হইল আমার যেখানে যোগাযোগ করার দরকার ছিল করেছি, এবং কিছু কিছু কাজও আদায় করেছি। আমার প্রশ্ন হলো পরিষ্কারভাবে, বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায় ক্ষমতা যাওয়ার জন্য নয়। আমাদের দেশের 15 বছরে দেশ যে লুণ্ঠন হয়ে গেছে, ভগ্ন অর্থনীতি, আর্থিক অবস্থা, সব কিছু দেশের প্রচুর সংকট। এই সংকটে উত্তরণের জন্য একটা নির্বাচিত সরকার দরকার। তত্ত্বাবধায়ক সরকার আমাদের দাবি, এই জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতন ভোগ করেছেন। তিনি যদি তত্ত্বাবধায়ক সরকার আপোষ করতেন, ওনার নামে এই নিজ চ্যারিটির ফান্ডের টাকা, যেই টাকা এখন 3 কোটি টাকার মামলা এখন আছে 12 কোটি ব্যাংকে, এই নির্যাতন ভোগ করতে হতো না, তারেক জিয়াকে এতদিন বিদেশে থাকতে হতো না। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার আমাদের অর্জন, আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার সফল হোক। আমাদের নেতা তারেক জিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, আমরা সব ব্যাপারে ধৈর্যশীল, কিন্তু সংস্কারের প্রয়োজন, জরুরি সংস্কার করে নির্বাচন দেখ, এটি আমাদের দাবি। নির্বাচিত হলে পরে, নির্বাচিত সরকার হলে আমি কি হব এটা আমি জানি না, অতদিন আমি দুনিয়াতে থাকবো কিনা তাও জানি না। তবে একটি কথা পরিষ্কার করে বলতে চাই, আমি যদি জীবিত থাকি এবং আমি কোন পথ পেলাম না, বিএনপি সরকার গঠন করলে এই সবগুলা কাজ 1 বছরের মধ্যে বাস্তবায়িত হবে, মনোলোক চৌধুরী যদি জীবিত থাকে। আচ্ছা, আপনার প্রতিদ্বন্দ্বী উনি তো বিরাট মানুষ, টাকারে টাকা টাকা টাকা, ওনার জীবনে টাকাই স্বপ্ন দেখেছেন, টাকাই লুণ্ঠন করেছেন, টাকাই অর্জন করেছেন। আমি ওনার সম্পর্কে কিছু বলতে চাই না, শুধু এই কথা বলি যে তুমি বলেছ উনি আমার প্রতিদ্বন্দ্বী, উনি আমার সাথে কোনোদিনও প্রতিদ্বন্দ্বিতা করেন নাই। যখনই প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন উনি ভোট লুণ্ঠন করেছেন, আগের দিন ভোট দিয়েছেন। উনি যে আবার 86 সন নির্বাচিত হন, এখন পর্যন্ত হুদা কমিশন হয়েছিল, এখন পর্যন্ত বাক্সে ভোট আমার বেশি। প্রথম দিনের নির্বাচনে 7টা কেন্দ্র বাতিল হয়েছিল, প্রথম দিনের নির্বাচনে
বউ নির্যাতন করার পরও রাত্রে যখন ভোট গণে আমি এগিয়েছিলাম। এই পৃথিবীতে কেউ যা শুনে নাই, দেশে যা শুনে নাই, নির্বাচন অফিসে ওই হুদা, যে কারণে হুদাকে পরে ইলেকশন কমিশনার করে, চিফ ইলেকশন কমিশনার, হুদা ছিল রিটার্নিং অফিসার। আগের রাত্রে 29,000 ভোট দিছি বাগমারার পুরার হাতত খোলা সহ। তারপরও আমি ভোটে এগিয়েছিলাম। এর পরবর্তী যে ডাবল সিল দিয়ে 2,500 ভোটে আগে রেখে 7 তারিখের নির্বাচন আগে আমার সব কর্মী গ্রেপ্তার করে ফেলি 7 দিন পরে উপনির্বাচনে। এবং আমার দল এরশাদ মুক্তির লোভে, এরশাদ মুক্তির প্রস্তাবে আনোয়ার সমুদ্র সাহেব মন্ত্রী হবেন, আমি তার এডিশনাল সেক্রেটারি ছিলাম। এই জাতীয় পার্টি আপোষ করলো এবং আমার আসন এইভাবে লুণ্ঠিত হয়ে গেল। সুতরাং কামাল সাহেব অর্থনীতিতে, উনি অর্থমন্ত্রী ছিলেন, কি কাজ করেছেন আমি জানি না, আমি দেখি নাই। তবে এই দেশের অর্থমন্ত্রী লুট হওয়ার নিপুণ কারিগর। একটা পরিবারকে উনি 10টা না দেওয়াইছেন তা জানি না, না দিতে করেছেন, এটা আওয়ামী লীগ সরকারের সময় করেছে। আমি ওনার কোনো কাজের প্রশ্ন এগুলা বলতে গেলে তোমার একদিনের সময় নিয়ে এসে তখন বলতে পারো, খুচরা কিছু বললাম না। ওনার সম্পর্কে যদি প্রথম থেকে বলি তাইলে একদিন লাগবে। এলাকায় কোনো আওয়ামী লীগ ছিল না, ছিল লোটাস এবং লোটাসের পরিবার। তুমি দেখো উনি যারা আওয়ামী লীগের একজন লোক, যারা চেয়ারম্যান মেম্বার যারা যেখানে আছে কোনো নেই, নাই খালি লোটাস কামালের পরিবার সীমিত, ওনার কিছু দাবেদার। তুমি দেখো জনগণ ওনার বিরুদ্ধে ছাড়া কারোর বিরুদ্ধে কোনো মামলা করে নাই। দেখো অন্য কি হয়েছে আমি বলতে পারবো না, কোথাও কোনো আমি দেখি না। প্রথম কথাটা হলো একটা ফ্লাইওভার অনুমোদন করলাম, এটা হইল না, এটা এখন মরণ ফাঁদ। ঢাকার চট্টগ্রাম পৃথিবীর বাংলাদেশের 1 নম্বর সড়ক, এই সড়কটি যথাযথভাবে হইল না, এটা একটা মরণ ফাঁদ। তারপর কুমিল্লা সিটি কর্পোরেশন স্বাভাবিক নিয়মে হয়ে গেল, 2টা সিটি কর্পোরেশন একত্র করে। ওই আগের ওয়ার্ডই আছে, একটা কাজ হয়নি, মেট্রোপলিটন নগরী হয়নি, ওয়াসা হয় না, কুমিল্লা উন্নয়ন পড়তে যেটা সিটি কর্পোরেশনের জন্য বাধ্যতামূলক, সংস্থাগুলো গঠিত হয় না, কোনো কিছু হয় নাই, শুধু নাম দিছে মহানগর। কুমিল্লার মতো জায়গার মহান মেয়র, এমনকি আওয়ামী লীগের মেয়র যে কোনোদিনও ভোটে জিতে নেয়, সেই মেয়র হওয়ার পরও এটা মর্যাদার কোনো অংশ বাড়ে না, কোনো কিছু করে না। একটা কাজই করছে, তাজুল লোকাল গভর্নমেন্ট মন্ত্রী হওয়ার পরে স্থানীয় চাপে 3-4 কোটি টাকা না কত টাকার একটা প্রকল্প করেছে, সেই প্রকল্পের কাজেরও কোনো নতিজা নাই। শুনছি এক রাতে 100 কোটি টাকার মেনটেন্যান্স বিলও দিছে গত জুন মাসে। এটা আমি যেহেতু সিটি কর্পোরেশনের জড়িত না, সত্য জানা সম্ভব না। এগুলা নিয়ে অলরেডি আমার তরফ থেকে একটা আইনি নোটিশ দেওয়া হয়েছে, সে তথ্য দিচ্ছে না। এখন এখানে আছে হলো প্রশাসক, অস্থায়ী প্রশাসক, উনি বার্ডের ভালো মানুষ, সজ্জন মানুষ, কিন্তু কতক্ষণ সময় দেবেন? আর এখানে যারা আছে পুরনো সেট, কারো কথা কারো কাছে গেলে ইচ্ছা করলো কোনো জানার সুযোগ নেই। তো এই ব্যাপারে একটি তো কথা হবে, সকল সাংবাদিকরে সারা বাংলাদেশ দেখার দরকার নেই। গুরুত্বপূর্ণ সাংবাদিক তোমরা যারা আছো তাদেরকে আমার খরচে আমি সুন্দর একটা বেশি বার জোগাড় করে তোমাদেরকে 4 দিনের 5 দিনের অন্য সিটি কর্পোরেশনগুলোর, এমনকি বিশেষ করে কুমিল্লার পরে যেগুলো হয়েছে সবগুলো না পারলো, রংপুর এবং ময়মনসিংহ 2টা দেখে আসো। সবচেয়ে যেটাতে সংকট ছিল গাজীপুর, গোয়েন্সি, গাজীপুরে সব খুব বেশি ভালো হয়নি, তদ্দূর হয়েছে, সিটি কর্পোরেশন হচ্ছে যেটা বোঝা যায়, গোয়েন্সি ফ্লাইওভার অন্য দিয়ে সব দিয়ে গোয়েন্সি। কুমিল্লা কি হয়েছে? কুমিল্লা একটা হয়েছে, তুমি রফিক যে আজকে টয়লেট করেছো, এটা কালকে আমার এলাকায়, এর সাথে ইপিজেডের বর্জ্য যাচ্ছে। ইপিজেডের বর্জ্যের জন্য অলরেডি পরিবেশ অধিদপ্তরের রায় আছে, সেই রায় কার্য করার দায়িত্ব হলো সিটি মেয়রের, ডিসি পারি নাই তো। সাক্ষ্য করার কথা ছিল
এরপর নির্বাচনের পরে তারা 1 মাস সময় নিয়েছিল, বুঝিয়ে নিছে, পরে সাক্ষী ফেলল, এরপর তো আর এই বক্তব্য এখনো আসে নাই। এই জন্য আবার 21শে জানুয়ারি আমরা নিজেরাই সব চেষ্টা আমরা করেছি। এটা প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা কার্যালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। এখন প্রধান উপদেষ্টার কারণে প্রধান উপদেষ্টা অন্যান্য জাতীয় ব্যাপার নিয়ে এত ব্যস্ত, এগুলো নিয়ে এখন পর্যন্ত কথা বলার সুযোগ পাইনি। সুতরাং আমাদের পক্ষে ওই 21শে জানুয়ারিতে সর্বশেষ সময় ইপিজেডের সামনে বসে পড়ে ছাড়া এই অভিশাপ থেকে মুক্তি দেয়। এই এলাকায় সাপ নাই, মাছ নাই, ব্যাঙ নাই, কুচ্চা নাই, পানিতে নামা যায় না। সবচেয়ে অভিজ্ঞ একটা কথা বলে শেষ করি। সেদিন ওয়ার্ল্ড ব্যাংকের এবং বিএডিসি, তোমরা জানো ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড ডে, আমাদের এলাকায় মোট 13টা না 11টা ইন্ডিয়ান প্রবাহিত খাল আছে। সোনাঝুরি, পাগড়ি, বোয়ালদুরি, কাটাখালী, লক্ষ্মীপুর জলা, কমলাপুর জলা, হলচপুর দোল, সমুদ্র জলা, এইরকম আরো নাম আছে ভিতরটা। এই খালগুলা থেকে বৃষ্টি হলে পানি আসে। এই পানিটা এই খালগুলা দিয়ে গুঙ্গাজুরিতে ডাকাতি দিয়ে মেঘনা চলে যায়। মেঘনা সিল্টেড হয়ে গেছে মেঘনার আগে থেকে এই পর্যন্ত। মনোহরগঞ্জে একবার আমি 2001 সালে পরিষ্কার করছিলাম, এই পানি জানা দেখি আবার বন্যা, অনেক এলাকায় আবার আমন ফল লাগাইতে পারে না। স্বেচ্ছা আমরা খাল পরিষ্কার করছি। গত 17 বছরে শুনছি 15 বছরে 40 কোটি টাকা ওয়াটার বোর্ডের এই খাল করার জন্য কোনো সরকার কোনোদিন টাকা দেয় নাই। গত সরকারি নগরটা আগে দিত গম, ফুড ফর ওয়ার্কস, এগুলো দিয়ে আইলগুলো করেছি। আমি এমপি, একটা আইল ছিল না আমাদের এলাকায়। এই বন্যার সমস্যা নিয়ন্ত্রিত হয়েছিল। আমরা 2 বেলা ভাত খেতে পারতাম না 90% পরিবার। আর তার মধ্যে থার্ড ক্রপ এবং ইরিগেশন রিজার্ভার সৃষ্টি করে, বাঁধ দিয়া, আইল দিয়া পানি কেউ এটা রিজার্ভার সৃষ্টি করে, ইরিগেশন ক্যানেল করে আমরা এখানে থার্ড ক্রপ করে 70-68 মানে স্বাধীনতার আগেই এই এলাকা খাদ্য উদ্বৃত্ত অঞ্চল হয়েছিল, সেই জন্য খেয়ে থাকি। কিন্তু এরপরে এই খালগুলাতে গত 15 বছরে আমার যাওয়ার পরে যে আইলগুলা করছিলাম, কন্ট্রাক্টরদের 40 কোটি টাকার কাজ দিয়েছে, তালিকা আছে, দেখো না দিয়া। মামলা হয়েছে আক্তার থেকে, তুমি কাগজ দাও, নাম আছে। 40 কোটি নাম 35 কোটি টাকা বরাদ্দ হয়েছিল খালগুলোতে কাজ করার জন্য। আশ্চর্যজনক এই অবস্থা হচ্ছে। ওয়াটার বোর্ডের একজন ইঞ্জিনিয়ার কোন খালটা সাইডটা চেনে না, যে কন্ট্রাক্টর কাজ করছে সেও সাইডটা চেনে না। অর্থাৎ কেউ খালেও জানে টেন্ডার হয়েছে, বিল নিছে। এটাই মামলার বিষয়বস্তু। সিএডি তদন্ত করছে, গোয়েন্সি কোন কাজটার ব্যাপারে হাত দেবা তুমি? যে খালগুলা সিল্টেড হয়ে যাওয়ার কারণে এবার মানুষ এমন ফসল লাগাইতে পারল না। 2001-2 দিকে সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী নোয়াখালী যাচ্ছিলেন। তিনি যেতে দেখেন যে ভাদ্র মাসেও মানুষ রোয়া লাগাইতে পারে নাই। তিনি কৃষি ওরিয়েন্টেড ছিলেন, উনি জানতেন। বিশেষ করে ওনার এলাকায় কুমিল্লার অনেক লোক কৃষি এক্সপার্ট কাজ করে, আমাদের এখান থেকে কৃষিতে যায়, এদের মাধ্যমে উনি অনেক গল্প করেছেন। উনি বলেছে, কি চৌধুরী তোমার এখানে এখনো রোয়া লাগায়নি কেন? আমার স্যার এই তো পানি তো যায় না। কেন যায় না? আমার সিল্টেড হয়ে আছে। তোমরা এটা কিছু আমি প্রকল্প দিয়ে রেখেছি। পরে যে উনি সাইডা ওয়াটার বোর্ডকে ট্রেন করে 300 কোটি টাকা দক্ষিণ কুমিল্লা, উত্তর নোয়াখালী বন্যার শান্ত করল, সেটা কেটে দেওয়ার পর আর এই 13টা খাল বান্ধার কর। আমাদের কোনো ব্যক্তির বাড়িতে গত 15 বছরে বন্যা হয় নাই। এবার পৌরসভার 3টা ওয়ার্ডে পানি উঠছে, কে দেখবে? এই পৌরসভা একটা লোক সিটি কর্পোরেশন থেকে বুলে আসে কোন লোক জিজ্ঞেস করে নাই। 11 লক্ষ টাকা 17 টাকা খরচ করে এই কচুরি ফানা সিল করছে। এখন এই সিল পরিষ্কার করতে যেয়ে দেখা গেছে, দেখো এটাই জঘন্য। ওয়ার্ল্ড ব্যাংক এবার টাকা দিছে খালগুলো কাটার জন্য। ওই এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, ওয়াটার বোর্ডও আগেই আসছে টাকা দিয়ে। পরশুদিন গত সপ্তাহে ওয়াটার বোর্ড আসছিল কয়েকজন, যারা মামলা নেয় তারা বললো, স্যার আমরা তো এখন সিল স্টেশন এবার মুভ করবো, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট বন্ধ করেছে। কেন? এই যে বর্জ্যটি, যে কেমিক্যাল বর্জ্য মাটি মিল্লা যে সিলটেড হয়েছে, এটা বিষাক্ত। এটা যদি উপরে তোলে তাহলে চরণ বিলের মতো ঘটনা ঘটবে। এই হলো তাদের ওয়ার্নিং। গোয়েনাস খালি আমার জিজ্ঞেস করি কেউ না। ওয়ার্ল্ড ব্যাংক যে টাকা দিতে কইছে, সেটা বলবো ওয়ার্ল্ড ব্যাংক এগুলো কাটার জন্য ওয়াটার বোর্ড থেকে। বিশেষ করে আমরা এখন আন্দোলন করতেছি, দাবি দিয়েছি, মামলা করছি, এই সমস্ত কারণে হয়তো তারাই 500 কোটি টাকা আনছে, কিন্তু শেষ পর্যন্ত এখন এটা বন্ধ করেছে। টাকা দেবে না। কেন দেবে না?
এই বর্জ্য যদি খালে তোলে তাহলে সারা বিপর্যয় হয়ে যায় পরিবার, চরমবীরের মতো। এটা কেমিক্যাল ওয়াস্ট হয়ে গেছে, এখন আর হিউম্যান বর্জ্য নাই। কোন ক্লিয়ার গোয়েন্সি। ঠিক। আমার একটা কথা চ্যালেঞ্জ করুক না কেউ, দুর্ভাগ্য হলো এখানে কোন দল কোন কালে কোন সময় দক্ষিণের লোকের বিপদে একটা বিবৃতি কেউ দেয় নাই। ঢাকা চট্টগ্রাম লালবাগ স্কুল উপজেলা ফুটবল প্রতিযোগিতা ছেলেদেরকে আসতে বলছে, স্কুল থেকে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তিনি আমার সমর্থিত চেয়ারম্যান ছিল, টিম গঠন করে পাঠাইছে, লালবাগ স্কুলের ছেলেদেরকে পাঠাইছে। হেডমাস্টার অনুমতি দিছে কিনা জানি না, জিজ্ঞেস করে দেখো। ছেলেগুলোকে লোকাল টেম্পো, যেটি লাইসেন্স নাই, পারমিট নাই, ড্রাইভার নাই, দিয়া পাঠিয়েছে খেলতে ইয়া মাঠে, উপজেলা মাঠে স্কুল প্রতিযোগিতা। খেলতে যাওয়ার পর লালবাগ থেকে উঠছে, লালবাগ থেকে এইদিকে ঘুরতে হলে তোমার যাইতে হবে মিয়াবাজার। মিয়াবাজার ছাড়া টার্নিং নাই, এটা হলো 1.5 থেকে 2 কিলোমিটার, আর তারা সোজাজি আসবে 1 কিলোমিটার। ঠিক নি কথাটা? তারা উল্টো দিক দিয়ে রওনা হয়েছে, আর 5 দিয়ে 18টা ছাত্র, তার মধ্যে 11 জন স্পট প্যান্ট। এই একটি লোক রাত্রে 3টার সময় শুনছি যে এই ঘটনা, 3টার সময় আমার সিএনজি ক্যাসেট থেকে টাকা দিয়ে তাদের সব বাপের কাছে টাকা নেই, রক্ত লাগে, হসপিটাল থাকবে। তারপরেও আহতদের মধ্যে একটা ছেলে মারা গেছে। আমি এখান থেকে একদিনের মধ্যে ঢাকা নিয়েছি, তারপরে বাঁচাইতে পারিনি। আর যেগুলো বাঁচে রয়েছে অসুস্থ, দেখো না, একটি বিবৃতি কেউ দেয় নাই, একটা দিন কেউ দেখতে দেয়নি। শুধু তৎকালীন সরল বাবলু গেছে তাড়াতাড়ি কেমনি এই ঘটনা দাফন করবে। আমি গেছি, এই কথা শুনে অস্থির হইয়া বলে মনের জন্য একটা আলকাল বাজাই দেবে। কই এই 18 মামলাটা কোথায় খোঁজ না? তুমি তো বিরাট সাংবাদিক। এই যে ওখানে সড়ক দুর্ঘটনা এতগুলা ছাত্র মারা গেল, মামলাটা কই? পরে পরে একটা মামলা করছে জনগণ, সরকার পরিবর্তনের পরে, এই ভুক্তভোগীদের একজনের পিতা। এই মামলাটা কই? আমার বাবা আমাকে রাজনীতিতে উৎসাহিত করতেন, কিন্তু আমি যখন রাজনীতিতে চলে গেলাম, আব্বা খুশি হয়েছেন। তিনি জানতেন না, যখন বলতেন তখন আমি যাই না। রাজনীতিতে আমার নিরুৎসাহ করার মতো কোনো কারণ নাই, কিন্তু আমার মেয়ে একটু অন্য ধাঁচের। আমি রাজনীতিতে যখন যাই, আমি রাজনীতি করতে যাচ্ছি কথা মনে করি না। আমি প্রতিবাদী ছিলাম সবসময়, আজও। রাস্তাঘাটেও কোনো অন্যায় দেখলে, আমি পরশুদিন আমার নিজের দলের একজন কর্মীকে থানায় সোপর্দ করে আসছি, খোঁজ নিয়ে দেখতে ওরা বুঝছি। সে বাজারে এমন ভাবে তার সিএনজি রাখছে, সিএনজি ড্রাইভার, রাস্তা যানজট হয়ে রয়েছে, তো কেউ কিছু বলে না, ওরা কারো কথা শুন না, এমনি কথা শুন না। পরশুদিন বুঝছি বাজারে, তা আমার ড্রাইভার তারা ডাক দিয়েছে দুর্ব্যবহার। আমি জিজ্ঞেস করলাম তুমি, তারপর চেয়ারম্যান আসলো, বাজার কমিটি আসলো, থানায় দিয়ে দেন, আর আপনারা বাজারের জায়গা নির্ধারণ করে দেন। পরে দেখা গেছে তার গাড়িটা আটকে রাখছে থানায় মামলা নিয়ে। তার বিরুদ্ধে মামলা দেওয়ার মতো ইনগ্রেডিয়েন্টস তত ছিল না। সেই লোকটি কালকে আমার মিছিলেও যোগদান করছে। মিছিলে পরে আসছে যে সে তো আমাদের দল করে ছেড়ে দেন, তা আমাদের ছাড়বে কিনা মামলা থানায় ঠিক, এটা আমি বলতে পারবো না। তবে সে আমাদের মিছিলে আসছে, ওই অভিযুক্তকে রেহাই পাওয়ার কোনো রেহাই নেই। ব্যক্তিগতভাবে এটাই মনে করি। মেয়েরও রাজনীতির ব্যাপারে আমি যখন চরম বিপদে, আমার এখানে দলীয় কাঠামো ছিল না, তারেক সাহেব যখন আমাকে বাধ্য করলেন মহাসচিব সহ নির্বাচন করতে, কারণ ওখানে কোনো প্রার্থী ছিল না। আমি কোনো নির্বাচনে 18 সালে করতে চাইনি, আর নমিনেশন চেয়েছিলাম শহর থেকে, এটা আমার সিট।
কিন্তু ওখানে প্রার্থী নেই। আর দুইটা কেন, আমার যেহেতু একটা নির্বাচন করার কাঠামো ছিল না, এই দুইটাতে আমি শেষ দিন পর্যন্ত প্রার্থী ছিলাম। তখন শেষ পর্যন্ত দলের থেকে বার্তা দিল যে আমিও মনে করলাম একটাই করার সঙ্গতি নেই, দুইটা প্রার্থী হইলে পরে সকল দায়িত্ব হয়ে যাবে। এই জন্য আমি ওখান থেকে প্রার্থী করি। প্রার্থী করার পর আমার দল কাজ করছে না, গ্রেপ্তার হওয়ার পর দিন থেকে আমার মেয়ে যা আসছে জামাই সহ। আমি বললাম, বাবা তুমি আরেক ঘরের বউ, তোমার একটা চাকরি আছে বিশ্ববিদ্যালয়ে, ডোন্ট স্পয়েল ইউর কেরিয়ার ফর মি, আমার কাছে হবে না। পরের দিন আসছে ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে। এরপরে তো মেয়ে যা করেছে জানে। তারপর তো আমার মেয়ে কোথাও যায়নি, এবার আমাকে বলেও যায়নি। আমাদের কি দুঃসময় তখন গেছে রফিক, ইউ ক্যান ইমাজিন। আমার অন্য মেয়েরা বাইরে, আমি নিজকে নিয়ে শঙ্কিত কোন সময় কোথায় যেত। কোনোদিন বাসায় থাকি, কোনোদিন থাকি না, 24 ঘন্টা খেয়াল নেই কোন সময় এসে পুলিশ পিক করে। তারপর দল প্রদত্ত 2-4টা দায়িত্ব, সেগুলা পালন করতে যে 24 ঘন্টার স্কেপ। স্ত্রী একা, এর মধ্যে আমার স্ত্রী দেখেছি একদিন কাঁদছে, ঝড় করে কাঁদছে, তোমার জন্য আমার মেয়েটা শেষ হলো। কি হয়েছে? ও তো চলে গেছে বিশ্ববিদ্যালয়ে। আমি দেখছি, একটু পরে টেলিফোন করে জানলাম তার ছাত্রের গায়ে হাত উঠেছে। তখন সে ই কুড নট, ওখানে যে ওদের বিরুদ্ধে দাঁড়াইছে এবং লড়াই করেছে। মেয়ে লড়াকু সবসময়। 3 বছর আমার মেয়েকে প্রমোশন দেয়নি, শুধু আমার নির্বাচন করছে, একটা অভিযোগ করেনি। আজকে তার প্রচুর দাওয়াত। ও ছিল, আমি ছিলাম সাইমা চৌধুরীর বাপ, ও ছিল মনোলোক চৌধুরীর মেয়ে সাইমা চৌধুরী, এখন হয়ে গেছি আমি সাইমা চৌধুরীর বাপ। সুতরাং ও নির্বাচনে বা রাজনীতিতে যাবে কিনা জানি না, তবে সে জনগণের সাথে থাকবে। আপনি কি মনে করেন